আপনি অ্যাকচুয়ালি জেনারেল ওয়াকারকে যদি না সরানো হয়, এই সামনের নির্বাচন যদি হয়ও ভারত যেটা চাবে সেই অনুযায়ী হবে। জেনারেল ওয়াকার হাত জোড় করে স্যার আমাদেরকে মাফ করে দেন, আমার অফিসারদেরকে আপনি জেলে দিবেন না। সেনা প্রধানকে নিয়ে একের পর এক আপনাদের অভিযোগের শেষ নাই, আজকে আবার নতুন মাত্রা যোগ করা হয়েছে। বাংলাদেশ সেনা প্রধান হঠাৎই যেন হারিয়ে গেছেন, তার খোঁজ পাওয়া যাচ্ছে না। আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক, আজকের আরো একটি খুবই গুরুত্বপূর্ণ নিউজ দর্শক আপনাকে জানাই স্বাগতম। শেষমেশ কিন্তু এবারও হেরে গেল সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। হ্যাঁ দর্শক, বারবার চেষ্টা করেও ব্যর্থ হচ্ছেন এই সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকেই কিন্তু একের পর এক কিন্তু হাসিনার পক্ষে কথা বলে এবং হাসিনার সঙ্গে যে কর্মকর্তারা একের পর এক গুম খুনের সঙ্গে জড়িত ছিল তাদের বাঁচাতে গিয়ে কিন্তু একের পর এক কিন্তু ব্যর্থতার স্বীকার করেছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। এছাড়াও আরো বেশ কয়েকটি বিতর্কিত বিষয় নিয়ে কিন্তু সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সেই 5 তারিখের পর থেকেই কিন্তু একেবারে কঠিন সমালোচনার মুখে পড়ে গেছেন। তবে আদৌ সে কি করতে চাচ্ছে সেটা কিন্তু এখনো কিন্তু শিওর হওয়া যায়নি। তবে তার পরিকল্পনার অংশ হিসেবে ধারণা করা যাচ্ছে সে আসন্ন নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করাতেই যথেষ্ট কুটচাল চালছে। তবে সেটা আদৌ কি সফল হবে দর্শক? হ্যাঁ দর্শক, সেটার বিস্তারিতই কিন্তু আজকে আপনাদের একেবারে প্রমাণ সহ দেখাবো আমরা। তার জন্য আপনাকে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে হবে, তবেই কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ রিপোর্টটি আপনি একেবারে ভালো করে বুঝতে পারবেন। তার আগে দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন আশা করি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। তাহলে চলুন সম্মানিত প্রিয় দর্শক, আর দেরি না করে আপনাকে সে মূল ভিডিওতে নিয়ে যাই। আপনি অ্যাকচুয়ালি জেনারেল ওয়াকারকে যদি না সরানো হয়, এই সামনের নির্বাচন যদি হয়ও ভারত যেটা চাবে সেই অনুযায়ী হবে। আর ভারত আমাদের ভালো কিছু চাবে না, এটা ভালো মতো জানেন। আমার কথা হচ্ছে জেনারেল ওয়াকার ওনাকে বলবো আপনি জাস্ট রিজাইন করে চলে যান, আদারওয়াইজ শেষ পর্যন্ত আপনাকে আদালতে যাইতে হবে। আপনি তো আমেরিকা আসার প্ল্যান করতেছেন জানি, কিন্তু আমেরিকান হোমল্যান্ড সিকিউরিটির সাথে আমার কথা হয়েছে যে যারা ওই দেশ থেকে মানবতা বিরোধী অপরাধ করে আসবে এখানে, যদি যখন এটা কোর্ট অর্ডার লাগবে, আদালতে হয়তো টাইম লাগবে, কিন্তু আইসা কোথাও শান্তিতে থাকতে পারবেন না। কুইট করেন, শেষ পর্যন্ত আপনারা জিততে পারবেন না। হ্যাঁ, যারা এই ফাইটটা করতেছে তাদের ফাইটটা ডিফিকাল্ট করতে পারবেন, আমার নামে প্রোপাগান্ডা করতে পারবেন, বাট আমার থেকে তো বড় বড় প্রোপাগান্ডা হয়েছে শেখ হাসিনার আমলে, ওইটাই কেয়ার করি নাই। জেনারেল ওয়াকার এখন যতই ইয়াগুলো নেক, যতই প্রিভেন্টিভ মেজার গুলো নেই, বিভিন্ন জায়গায় সিকিউরিটি বাড়াইছে, তার সিকিউরিটি বাড়াইছে, সবকিছু করছে, কোনো লাভ হবে না। কারণ এইটা নিয়ে এই পার্টিকুলার 16 জন অফিসার, সার্ভিং অফিসারের এটা নিয়ে একমাত্র ফিউ অফিসার তারা চাচ্ছে এটাকে গো ধরতে, কারণ তারা জানে এটা এক্সপোজ হলে তারা ফার্দার এফেক্টেড হবে। এখনো যারা এফেক্টেড হয় নাই ফার্দার এফেক্টেড হবে। সো আর জুনিয়র অফিসার যারা আছে তারা চায় যে আমরা কেন এই হেডেকটা নিতেছি। অ্যাকর্ডিং টু ল দে আর নো মোর ইন সার্ভিস। যে লটা নতুন ভাবে পাশ হয়েছে এটা আপনারা সবাই জানেন, যে সে নির্বাচন করতে পারবে না এবং সরকারি চাকরি দেখলে চাকরি থাকবে না। হ্যাঁ, এই লটা আমি পরবর্তীতে আন্দোলন করবো এই লটা বাদ দেওয়ার জন্য, কিন্তু বর্তমানের জন্য এটা ঠিক আছে বিকজ অফ জেনারেল ওয়াকারের নাফরমানি। এখন এই অফিসার গুলাকে সেভ করার জন্য পুরা আর্মিকে লোকজন ব্লেম দিতেছে। ফেসবুক খুলেন, যারা সেনাবাহিনীর অফিসার সৈনিক আছে এই বদনামটা সবাই নিতেছে। আর জেনারেল ওয়াকার প্রোপাগান্ডা করতেছে আমরা বিদেশে থেকে আর্মির ভাবমূর্তি ক্ষুণ্ণ করতেছি, আর জেনারেল সার্ভিং অফিসার তার আন্ডারে পালাই গেছে ইন্ডিয়াতে, শত্রু দেশে, এটাতে কোনো ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় নাই, তারা একটা স্টেটমেন্ট ওখানে দেয় নাই। একটা জিনিস তো ভুলে গেছিলাম, অ্যাডজুটেন্ট জেনারেল হাকিম খুব সুন্দরভাবে স্মার্টলি ব্রিফিং দিল যে তারা কিছুই জানতেন না, ফেসবুক থেকে সোশ্যাল মিডিয়া থেকে জেনে উনি দিতেছেন। এটা নিউজ তো বাইরে গেছে যে সেনাবাহিনী কবে, উনি 11 তারিখে দিচ্ছেন, 9 তারিখে উনি ওই চিঠি রিসিভ করেছেন। এটা তো আমি আগেই বলছি, বাট এখন প্রুফ সহ আসছে। আপনি চিন্তা করেন, একটা দেশের সেনাবাহিনীর একজন অ্যাডজুটেন্ট জেনারেল ইজ লাইং অন ন্যাশনাল টিভি, ন্যাশনাল মিডিয়া, সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করতেছে। আমরা যতই শেখ হাসিনার দোষী যে কোনো তদন্তের হয় না, বিচার হয় না, কেন সচিবালয়ে যে আগুনটা লাগলো একসাথে, দুই দিকে একসাথে, এটা কি আমরা জানি না কেন লাগছে? ওটার জন্য কোনো বিচার হয়েছে? তদন্ত আমরা দেখি নাই। কিন্তু এটা যদি হইতো ওই সচিবালয়ে আগুনে, এখন যে ক্রাইমটা করবে সে ফার্স্ট হিসাব করবে যে এটার জন্য শাস্তি কি, আমি তো শাস্তি পাবো না, কারণ তদন্তই হবে না। আপনাদের মনে আছে আগে একটা হঠাৎ করে এসিড মারামারি বাইরে গেলো, তারপর মৃত্যুদণ্ড হলো, ওটা খতম। তো আপনি তো তদন্তই করতেছেন না। এখন এই যে এটার একটা তদন্ত যে হবে, কারা দোষ দিবেন? আপনি তো আরেকটা বিচার করেন না, ওইটা যদি বিচার করতেন তাহলে না এটা হইতো।
এখন গল্প মানেন যে আমরা সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করতেছি। এই ডিজিএফআই এনএসআই বোথ আর ওয়ার্কিং ফর জেনারেল ওয়াকার, বোথ আর, এবং কিছু কিছু ইয়ে আছে মানে এরা জানেও না যে কার আদেশে কি কি করতেছে। তাদের কি এক ফোঁটা, এই যে লোকটা আমাকে ফোন করছে এয়ারপোর্টে ছিল, সে যে ফোন করছে বিবেকের তাড়নায় করছে, বিবেকের তাড়নায় করছে। আচ্ছা, নেক্সট হচ্ছে সিভিল এভিয়েশন থেকে শুরু করে সিভিল যত অর্গানাইজেশন আছে, এখানে মিলিটারি কমান্ড আনার ইয়াটাই হচ্ছে আমার এখানে মেইন বলবো, যে এই কমান্ডে আনার ফলেই শেখ হাসিনা পালাই যেতে পারছে এবং অন্যান্য যে ক্রাইম গুলা, এবং তারা বাংলাদেশে এই যে এই আগুনটা লাগায় বাংলাদেশের ব্র্যান্ডিং, যে এখন দেখবেন এটা কিন্তু ড্রাস্টিক্যালি আমাদের এক্সপোর্ট ইম্পোর্টের মধ্যে, বিনিয়োগের মধ্যে, আমরা তো আমাদের নিজেদের কেপিআই ইয়াই করতে পারি না। তার কি জানে না যে 1.5 ঘন্টা আগুনটা লাগতে দিচ্ছে, এখানে এভিল একটা দেশের একটা ইয়ে আছে, তারা কি হিসাব কিতাব করে না? করে তো। বাংলাদেশের ব্র্যান্ডিং আস্তে আস্তে চলে যাচ্ছে, এবং এইটাই ভারত কিন্তু তাদের যেটা শেখ হাসিনা চলে গেছে, কিন্তু তারা কিন্তু সফল, কারণ তারা আমাদের ভিতরে তাদের জারদ সন্তানগুলাকে রেখে গেছে। এটার নাম আওয়ামী লীগ হওয়ার যেই হোক বা গুপ্ত আওয়ামী লীগ হোক, তারা এখনো আছে এবং দেশের এগেইনস্টে কাজ করতে, বাংলাদেশের বড় বড় গোয়েন্দা সংস্থাগুলো তাদের পক্ষে কাজ করতে। আপনার কি দরকার? জেনারেল ওয়াকার হাত জোড় করে বলছেন যে স্যার আমাদেরকে মাফ করে দেন, আমার অফিসারদেরকে আপনি জেলে দিবেন না। কথাটা আমার নয়, কথাটা আপনার নয়, কথাটা কোনো ফেসবুকের ট্রল পেজের নয়। এটা হচ্ছে ব্রিগেডিয়ার আজমি সম্প্রতি তার সাক্ষাৎকারে জানিয়েছেন যে যখন মানে পট পরিবর্তন হলো জুলাই আগস্টের আন্দোলনের পরে গত বছর, তারপরে তাকে ডেকে নিয়ে ভাত খাইয়ে আমাদের ওয়াকার সাহেব এই করুণ মিনতিটা করেছিলেন। বাইরে ভাই, বাংলাদেশের ইতিহাসে সেনাপ্রধানদের মধ্যে এইরকম একটা লুথালুকরে কিভাবে যে আওয়ামী লীগ খুঁজে বাইর করে সেনাপ্রধান করলো, এবং শুধু এই অপরাধেই তাদের আসলে ক্ষমতা থেকে যাওয়া উচিত বলে আমি মনে করি। যাই হোক, সেই আলাপে যাচ্ছি না। এই হচ্ছে অবস্থা। সম্প্রতি আমরা জানি যে এই কয়েকজন সেনা অফিসার, সিনিয়র জেনারেল এবং ব্রিগেডিয়ার জেনারেলদেরকে আমরা দেখতে পেলাম যে আদালতে হাজির করতে তারা বাধ্য হলেন, যেটা হচ্ছে আমাদের আন্তর্জাতিক যে অপরাধ ট্রাইব্যুনাল আছে সেখানে আনতে। অনেকদিন ধরে এটা নিয়ে একটু কথাবার্তা হচ্ছিল। এখানে মজার বিষয় হচ্ছে আমরা শুনলাম যে জেনারেল ওয়াকার তার একটা বক্তৃতায়, মানে তাদের আভ্যন্তরীণ বক্তৃতায় বলেছেন যে আমার ব্রাদারদেরকে কারাগারে নিয়ে, প্রিজন ভ্যানে করে কারাগারে নিয়ে যাওয়া হচ্ছে, এইটা দেখতে আমার বুক ভেঙে যাচ্ছে। নাটক পারে ভাই, যাই হোক, ভেঙে যাচ্ছিল। এই হচ্ছে যে ওনার কথা। তো আমার ধারণা সরকার যেটা করেছে বলে বলছে, ওহো তাহলে তোমার সমস্যাটা কোথায়? আমার এখন একটা প্রশ্নটা হচ্ছে এই যে বিচার প্রক্রিয়াটা শুরু হচ্ছে এবং এখানের মধ্যে যে যুক্তিতে এদেরকে বিচার করা হচ্ছে, এই যুক্তিতে যদি তারা অপরাধী হয়ে থাকেন, তাহলে জেনারেল ওয়াকারের কেন বিচার হবে না? কেন তিনি এই সুপ্রিম রেসপন্সিবিলিটিটা নেবেন না? এই প্রশ্নটা আমার মনে হয় যে এখন তোলার সুযোগ এবং সময় এসেছে। আমি একটা উদাহরণ দিই। যেমন ধরেন, একজন সেনা কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে কারণ তিনি জুলাই আগস্টের আন্দোলনের সময় অস্ত্র নিয়ে গুলি করছিলেন, সেরকম একটা ভিডিও ভাইরাল হয়েছিল এবং তাকে গ্রেফতার করা হয়েছে। ভালো। প্রশ্নটা হচ্ছে কোনটা প্রাতিষ্ঠানিক অপরাধ এবং কোনটা দায়িত্ব পালনরত অবস্থায় করা অপরাধ, কোনটা ব্যক্তি অপরাধ, এই তিনটাকে আমরা কি সেপারেট করতে পারছি কিনা না? কারণ হচ্ছে যে অফিসারটা ওইখানে গুলি করছেন, তিনি কিন্তু ওই জায়গায় আছেন এবং এই কারণে তিনি গুলি করছেন। এটা কিন্তু তার কোনো ব্যক্তিগত কাহিনী না। তিনি ব্যক্তিগতভাবে কারোর বিরুদ্ধে শত্রুতা করে যে না আমি বাড়ি থেকে বেরিয়ে গিয়ে আমি আমার মতো করে গুলি করে দিচ্ছি, তা কিন্তু না। তিনি ওই জায়গায় দায়িত্ব আছেন এবং তার উপরে কমান্ডটা কি ছিল? যদি একজন সেনা কর্মকর্তা থাকেন বা একটা পুলিশ কর্মকর্তা, যে কোনো ইউনিফর্মধারী কর্মকর্তা থাকেন, তার উপরে যিনি আছেন, তার বস যদি তাকে একটা নির্দিষ্ট দায়িত্ব দিয়ে থাকেন, তার দায়িত্ব হচ্ছে যে কোনো মূল্যে সেই দায়িত্ব পালন করা। এখন যদি একজন সেনা কর্মকর্তাকে বা তার অধীনস্থ ইউনিটকে নির্দেশ দেওয়া হয় যে এই জায়গাটায় তুমি এদেরকে ক্রস করতে দিবা না বা এদেরকে ঠেকাবা, এদেরকে আটকে ফেলবা, সেক্ষেত্রে কাম হোয়াট মে যে কোনো মূল্যে সেই কাজটা ওই সেনা অফিসারকে করতে হবে। সেটা যদি গুলি করে থামাতে পারে, পায়ে ধরে থামাতে পারে, বোমা মেরে থামাতে পারে, কারণ তাকে যদি এই দায়িত্ব দেওয়া হয়। এবং প্রশ্ন হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে ডিজিএফআই যে কর্মকর্তাদেরকে ধরা হচ্ছে, সাবেক কর্মকর্তাদেরকে ধরা হচ্ছে, র্যাবের যে সাবেক কর্মকর্তাদেরকে ধরা হচ্ছে, বিচারের মুখোমুখি করা হচ্ছে, এটা তো তাদের কোনো ব্যক্তিগত দায় দায়িত্বের জায়গা নয়। তারা এমন না যে না তাদের ব্যক্তিগত শখে ওই জায়গায় গিয়ে এই কাজটা করেছেন। র্যাবে বলুন, ডিজিএফআই তে বলুন বা অন্যান্য বাহিনীর যেসব দায়িত্বে তারা ছিলেন, এই দায়িত্বে স্পেসিফিকলি সরকার তাদেরকে ওইখানকে দায়িত্ব দিয়েছিলেন এবং তাদের দায়িত্ব হচ্ছে জঙ্গিদের দমন করা, তাদের দায়িত্ব হচ্ছে সন্ত্রাসীদের দমন করা এবং সেটা যে কোনো মূল্যে করা। আমাদের মতো দেশে এই জিনিসগুলো খুব আইনের ভিতরে করা সম্ভব হয় না, কারণ আপনারা দেখেছেন এই যেমন ডক্টর ইউনূস আসার পরে শত শত হাজার হাজার জঙ্গিদেরকে শুধু বের করে দেওয়া হয়নি, স্যালুট আদাব দিয়েও অনেক জঙ্গিকে বের করে দেওয়া হয়েছে। এই অবস্থায় গিয়ে দেখা যায় যে আইনের বাইরে গিয়ে অন্ধকার জগতে অনেক কিছু করে অপরাধকে থামাতে হয়। যে অফিসাররা, প্রথম কথা হচ্ছে এই কাজটা কি ভালো? আমি বলবো এটা অবশ্যই ভালো না, এটা নিন্দনীয়, এটা অপ্রত্যাশিত, এটা কোনো সভ্য দেশ চায় না। কিন্তু বাস্তবতা হচ্ছে যে অফিসাররা এই কাজগুলো করেছেন, তারা অধিকাংশ ক্ষেত্রে দেশের স্বার্থের জন্য করেছেন। সুতরাং এই বিচারটা যদি করতে হয়, আমাদের তিন ধরনের বিচারে যেতে হবে। কারণ আপনারা অনেকে বলতে পারেন যে এই জিনিসটা খারাপ জেনে ওই অফিসার এই কাজটা করছেন কেন?
ভাই এটা কোনো প্রাইভেট কোম্পানির চাকরি নয়। আপনি একজন সেনাবাহিনীর অফিসার, আপনার সিনিয়র অফিসার যদি আপনাকে বলেন, আপনার যে কমান্ডিং বস যদি আপনাকে এটা কমান্ড দেন, আপনি যদি বলেন আমি এটা করবো না, আপনার কোর্ট মার্শাল হবে। তাই যদি ঘটে থাকে তাহলে আমরা মনে করি যে এই সেনা অফিসার যাদের বিচার করা হচ্ছে তাদের বিচার প্রথমে দেখতে হবে তারা ব্যক্তিগতভাবে কোনো কিছু করেছেন কিনা, ব্যক্তিগতভাবে তারা তাদের চাকরিরত উচ্চাবিলাসের জন্য বা তাদের কেরিয়ার গঠনের জন্য যে জিনিস সরকার চায় না এরকম কিছু করেছেন কিনা। এরকম অনেক কিছু হয়েছে, যেমন ধরেন আমাদের ওই যে কি ছিল একটা হাউন আঙ্কেল প্রচুর কাজ করেছে, সে নিজেকে অনেক বড় আওয়ামী লীগার দেখানোর জন্য, অনেক বড় সরকার সমর্থক দেখানোর জন্য। হ্যাঁ, সরকার এতে খুশি হয়েছেন, মনে মনে হাততালি দিয়েছেন এবং এর শাস্তি তারা পেয়েছেন, সেটা অন্য আলাপ। কিন্তু হাউন আঙ্কেলের অনেক কিছু, কিন্তু হাউন আঙ্কেলকে ব্যক্তিগতভাবে দায়িত্ব নিতে হবে। এখন এই যে সেনা কর্মকর্তা যারা ছিলেন, এটা স্পেসিফিক করা উচিত সরকারের, এদের কে ব্যক্তিগত উদ্যোগে ব্যক্তিগত উৎসাহে কাজ করেছেন। আর যদি সেটা না করে থাকেন, যদি প্রফেশনাল কারণে তারা করে থাকেন, এটার জন্য ব্যক্তি সেনা অফিসারদেরকে এইভাবে দায়ী করা ঠিক হচ্ছে কিনা। যদি হয়ে থাকে, কেন জেনারেল ওয়াকার নয়? কারণ আপনারা দেখেন, জেনারেল ওয়াকার ক্ষমতায় আসার মানে সেনাপ্রধান হওয়ার পরেও কিন্তু শেখ হাসিনা সরকারের পতনের আগ পর্যন্ত যদি এই হাওয়া ভবন হতো আয়নাগর সেনা অভ্যন্তরে থেকে থাকে, এর দায়িত্ব কিন্তু জেনারেল ওয়াকারকে নিতে হবে। জেনারেল ওয়াকার তো সেনা প্রধান হওয়ার পরের দিন এটা বন্ধ করেন নাই, ইনফ্যাক্ট উনি তো কখনো বন্ধ করতেন না। তো উনি যদি বন্ধ না করে থাকতেন তাহলে দায়িত্ব কেন ওনাকে নিতে হবে না? এখন উনি যদি বলেন যে উনি জানি না, আমি দেখেছি একজন সেনা কর্মকর্তা বলেছেন যে ডিজিএফআই আমাদের অধীনে না, এই না সেই না। যদি তাই হয়ে থাকে তাহলে সরকারকে অবশ্যই আমি মনে করি যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারেরও একটা বিচারের প্রস্তুতি তাদের নেওয়া উচিত। এই দায়িত্ব সুপ্রিম কমান্ডার হিসেবে জেনারেল ওয়াকারকে নিতে হবে এবং সেটা দেওয়া উচিত। যদি সেটা না দিয়ে থাকেন, আপনারা শুধুমাত্র এক ধরনের আত্মতৃপ্তি পাবেন যে কয়েকটা ব্রিগেডিয়ারকে, কয়েকটা কর্নেলকে, কয়েকজন মেজর জেনারেল জেলে ঢুকালাম, পিটাইলাম, মারলাম। এতে আলটিমেটলি মানে যে জিঘাংসা এবং প্রতিহিংসার রাজনীতি ডক্টর ইউনূস শুরু করেছেন, সেটাকেই আরো বেশি প্রতিষ্ঠিত করবে। লং রানে কারো সুবিধা হবে না। কারণ কোন লোক যদি তার দায়িত্বের অংশ হিসাবে কোনো কিছু করে থাকেন এবং তার জন্য যদি তাকে ব্যক্তিগতভাবে ভুগতে হয়, আগামীতে প্রতিষ্ঠান চালানো মুশকিল হয়ে যাবে। আগামীতে যখন কেউ ডিজিএফআই দায়িত্ব নিতে চাইবে না। ধরেন আমি একজন সেনা অফিসার, আমাকে বললেন যে ভাই আপনি ডিজিএফআই এই দায়িত্ব নেন, বা আপনি রেবে গিয়ে রেবে ডিজির দায়িত্ব নেন। ভাই আমি এই দায়িত্ব নিব কারণ সরকার আমাকে দিবে, আমি 1 বছর পরে সরকার বদল হলে তো আমাকে জেলে যেতে হবে। ওয়াই শুড আই টেক দিস রিস্ক? আমি এইটা নিব কেন? এভাবে তাহলে প্রতিষ্ঠান টিকিয়ে রাখা মুশকিল হয়ে যাবে। জিনিসটা ভেবে ওইভাবে যদি ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সরকার স্টেপগুলো নিয়ে থাকেন, ব্যক্তিগত জিজ্ঞাসার ঊর্ধ্বে, তো প্রত্যেকটা প্রতিষ্ঠান, প্রত্যেকটি ব্যক্তিকে তার কৃতকর্মের জন্য অবশ্যই দায়িত্ব নিতে হবে। সম্মানিত দর্শক শ্রোতা, দেশের বর্তমান যে অবস্থা, দর্শক প্রথমে মানুষ মনে করেছিল ডক্টর ইউনূস সরকার আসলে দেশ অনেকটাই পরিবর্তন হয়ে যাবে, কিন্তু না, ডক্টর ইউনূস সরকার ক্ষমতায় বসলেও কিন্তু তাকে কোনো কাজ করতে দেওয়া হচ্ছে না। কারণ অন্যান্য একটা গ্যাং মিলে, যেমন আসিফ নজরুল, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান থেকে শুরু করে আওয়ামী যত দালাল রয়েছে, তারা সকলে মিলে কিন্তু ভিন্নভাবে কিন্তু এই সরকারকে পরিচালনা করছে। মানে ডক্টর ইউনূসকে কোনো কিছুর মধ্যেই কিন্তু প্রভাব খাটাতে দিচ্ছে না। বিশেষ করে এই আসিফ নজরুল কিন্তু সেনাপ্রধানের সঙ্গে গোপনে কিন্তু আলাপ আলোচনা করে কিন্তু সকল সিদ্ধান্ত নিচ্ছেন। শুধুমাত্র জনগণের কারণে কোনো কিছুই করতে পারছেন না এই সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, যার ফলে সে বারবারই কিন্তু ব্যর্থ হচ্ছেন। আসন্ন নির্বাচনের আগে আগে কি চাল চালে সেটা দর্শক একেবারে কিন্তু বলা মুশকিল। তাই আমাদের দেশের জনগণ সকলকে কিন্তু এই মুহূর্তে সতর্ক থাকতে হবে, না হয় কিন্তু দেশের মধ্যে বড় একটা বিপদ কিন্তু আসন্ন। সম্মানিত দর্শক শ্রোতা, আজকের এই সম্পূর্ণ ভিডিওটি দেখার পর দর্শক আপনার কি মনে হয়েছে সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, কারণ আপনাদের মতামতটুকু আমাদের কাছে খুবই মূল্যবান। দর্শক আজ এ পর্যন্তই, আশা করি সকলে অনেক ভালো থাকবেন। শেষ করবো তার আগে আপনার কাছে একটি কথা, এতক্ষণ ধরে যত ভিডিও ফুটেজ আপনাদেরকে দেখিয়েছি আমরা, দর্শক সকল কিছুই কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো বক্তব্য অথবা মতামত কোনো কিছুই নেই।